একটা বিজ্ঞাপনের মাধ্যমে আমি ওনার একটা সন্ধান পাই। এই সন্ধানে একটা মোবাইল নাম্বার দেওয়া ছিল। মোবাইল নাম্বারটা আমি লাগবে মুখে বললেই হবে। মুখে বলে মোবাইল ছিল। মোবাইলে আমি যোগাযোগ করি 14 তারিখ, 14ই মে। তো উনি বলছে যে একটু আসেন, আপনার সাথে দেখা হবে। আমাকে মোতালেব প্লাজায় যেতে বলে। আমি মোতালেব প্লাজায় বিকাল 5টার সময় যাই। আলামিন নামে এক ভদ্রলোক আমাকে ওখান থেকে রিসিভ করে কলা বাগানে একটা বাসায় নিয়ে যায়। ওই বাসায় একটা চাকরির প্রলোভন দেখায় চাকরির উদ্দেশ্যে। তখন আমাকে বলে তার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ওখানে অ্যাকাউন্টসে কাজ করা লাগবে। সেই অ্যাকাউন্টেন্ট হিসাবে আমাকে 1 লক্ষ টাকা বেতন দেবে, আর মাসিক হাউস রেন্ট, টেলিফোন বিল, মেডিকেল বাবদ আরও 35,000, মোট 1,35,000 টাকা দেবে। আর কনভেন্স গাড়ি ব্যবহারের সুযোগ দেবে, এই বলে নিয়ে যায়। তারপর আমি আর কিছু বলি নাই। এই কথার পরদিন আবার যাওয়ার জন্য বলে। আমি আবার পরদিন যাই। পরদিন আবার ওনার বড় ভাইয়ের সাথে আমার পরিচয় করাই দেবে। উনি হলো প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আর এই মাহবুব যিনি আমার সাথে কথা বলছে উনি হলো এমডি। তো বলছে যে আমার বড় ভাইয়ের সাথে একটু কথা বলেন, বলার পরে আপনার চাকরি কনফার্ম করে দেবো। পরদিন আমি যাই। পরদিন ওনার বড় ভাই আসার কথা থাকে, কিন্তু 2 ঘন্টা বসাই রাখার পর বড় ভাই আসে না। পরে আমাকে বলে আপনি একটু বসে, আমি নিজ দিয়ে আসি। নিজ দিয়ে আধা ঘন্টা পর আসে বলে বড় ভাই আসছিল, আমার সাথে দেখা হয়েছে, বলছে যে তুমি কনফার্ম করে দাও, যেহেতু তুমি এমডি, তোমার প্রতিষ্ঠানে কাজ করবে, তুমিও বলে কনফার্ম করে দাও। এই বলে আমাকে বলে ঠিক আছে, আপনি 1 তারিখ জয়েন করবেন, আপনি চলে যান। এরপর কতক্ষণ পর বলে তাই একটু বসেন, আর একটু কাজ আছে। কী কাজ? এরপর ওই আলামিন ছেলেটা বললো কি আমার একটা ভাই আসছে নিচে, আমি একটু তার সাথে দেখা করে আসি। তো কেন তুমি দেখা করতে নিচে যাবো কেন? ওকে ডাকো। তা ওরে ডাকছে। ডাকার পর ওর সাথে কথা হলো, কীভাবে কী পরিচয় হলো, এই আলামিন নিয়ে আপনি কীভাবে ছিলেন। তখন বললো কি আমি একদিন ব্যবসায়িক কাজে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, ইন্ডিয়ান একটা কোম্পানিতে, আমি সেখানে মার্কেটিং অফিসার। তো আমি প্রতিষ্ঠানের কাজে চিটাগাং যাইতেছিলাম, আলামিনও আমার পাশের সিটে ছিল। তো পশ্চিমবঙ্গে কিছুদিন যাওয়ার পর কোনো এক জায়গায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আলামিন হাসপাতালে নিয়ে আমার চিকিৎসা করায়। এই থেকে তার সাথে একটা ভালো সম্পর্ক। পরবর্তীতে আমি তাকে ভাই হিসাবে গ্রহণ করি, আর আমার মাও আমার যেহেতু আর ভাই নাই, ওকে তার ছেলে হিসাবে গ্রহণ করে। এই হিসাবে তার সাথে আমার পরিচয়। পরে আমাদের এই ব্যবসাটা আছে, আপনি করলে আমাদের সাথে করতে পারেন। এরপর সে কাজে তো ভালোই, তো কীরকম লাভ টাভ কেমন, অনেক লাভের অঙ্কটা ভালো আছে। একে মাহবুব ভিতরে চলে গেল, একটা বই নিয়ে আসলো কোরআন শরীফ মতো সাজাইয়া। আমি মনে করছি কোরআন শরীফ, কিন্তু আসলে বই কিনা তা দেয় না, এটা রেয়াল উপরে রেখে আমাদের হাত টান দিল, ওদের হাত টান দিয়া এরকম রাখলো। তারপর শপথ করলো আমরা আজ থেকে ব্যবসা করব, আমরা ভাই 4টা ভাই, 4টা অংশ, এবং টাকার অঙ্ক যে যাই দেই, কিন্তু সমান অংশে লাভ নেব। লাভের অঙ্কটা পরে আলোচনা করব। এই কইয়া আমাকে আর কিছু বলতে সুযোগ দিল না। পরে এই বলার পরে আমার বলল কতক্ষণ পরে যে ঠিক আছে, আগামী দিন আপনি 2 লাখ টাকা নিয়েছেন, কারণ যে এখানে ব্যবসা করতে হলে কিছু অ্যাডভান্স টাকা দিয়ে আমরা কিছু ওই যে স্যাম্পল কিনতে হবে। তা আমি কিছু চিন্তা করে আমি বাসায় যাওয়ার পথে চিন্তা করতেছি কী করা যায়। তবে যাই হোক, পরবর্তীতে আমি টাকা ধার করে আমার বড় ভাইয়ের ওয়াইফের কাছে 2 লাখ টাকা নিয়ে পরদিন নিয়ে আসি। পরদিন নিয়ে আসার পরে পরদিন আবার তারা আমাকে বসায় রেখা তারা কতগুলো ঘড়ি নিয়ে আসলো, অনেকগুলো ঘড়ি। আর ওই আব্দুর রহমান নামের যে লোকটা ওই এটা নিয়ে আসছে আলামিন, সে আবার সেই ইন্ডিয়ান একটা লোক সাজাইয়া, ইন্ডিয়ান তার মালিক সাজাইয়া সামনে নিয়ে আসলো। নিয়ে এসে এই স্যাম্পলগুলো তার কাছে দিল, এবং সে দেখে গেলো ওকে ঠিক আছে, তা কত দিতে হবে, কত % লাভ। তো চাইলো মাহবুব প্রথম চাইলো 40%, ও বলল না 20%, বল না তাই 35%, বল না 25%, তাই ঠিক আছে সব কিছু বাদ 30% লাভ। তারপর ওকে 3 কোটি টাকা একটা চেক লিখে দিল। আসলে চেক কিনা আমি জানি না, কিন্তু একটা চেকের পাতা আমি দেখছি, আর লেখছে রেখে আবার মাহবুবের হাতে দিয়েছে।
এটা আমি দেখছি, কিন্তু আমি অঙ্কটা দেখি নাই বা আমাদেরকে দেখতেও দেওয়ার সুযোগ দেয় নাই। যাই হোক, দেওয়ার পর তো ইন্ডিয়ান লোকটা ওই স্যাম্পলগুলো নিয়ে চলে গেল, মানে ওই ও সামনে সামনে আরে আলামিন আর ওই আব্দুর রহমান যে আর একটা লোক আছে, দুইজনে ওই কার্টন ভরিয়া সব ওর পিস চলে গেল। আমি আর হাউ বসে রকম, কতক্ষণ পর 10 মিনিট পর আমাকে বলে আপনি আজকে বাসায় চলে যাবেন, আর কাজ নাই। এরপর আবার বলতে না একটু বসে ওরা আসুক। আমি বসলাম, বল ঠিক আছে, স্যাম্পল তো দিলাম, এখন ওই যে 1 সপ্তাহের মধ্যে ওদের ডেলিভারি দিতে হবে। 1 সপ্তাহের কথা হয়েছে কি, তো এখন টাকা তো লাগবে, আর আপনি কত দিতে পারবেন? আমি কিছু আমার তো টাকার পয়সা নাই, কারণ না কিছু দিতে হইবে। তারপরে 4 জন বসিয়া আলামিনে বলে তুমি 20 লাখ দেবা, আমাকে বলে আপনি 30 লাখ দেবেন, আর আব্দুর রহমান নামে যে লোকটা আছে যে তাকে বলে তুমি 70 লাখ দেবা। দেওয়ার পর ঠিক আছে আমি বাকিটা দেবো। এই করে আমার বললো কি ঠিক আছে চলে যান, আমি টাকাটা রেডি করেন। পরবর্তীতে আবার আমি 21 তারিখ 30 লাখ টাকা নিয়ে আসলাম, এবং আমাকে গাড়িতে যেয়ে ব্যাংকে যাইয়ে আমাকে গাড়িতে যেয়ে নিয়ে আসছে আর কি, টাকা সহ ওই আলামিন। পরবর্তীতে 30 লাখ দিয়ে গেলাম। পরবর্তীতে 1 দিন না 2 দিন পর আমাকে বল কি টাকা তো আরও লাগবে। কেন? মানে টাকা তো আমার যা জোগাড় করার কথা ছিল, আমি সব জোগাড় করতে পারি নাই, আরও 20 লাখ টাকা লাগবে। যাক 20 লাখ লাগবে না, আপনি 10 লাখ দিয়ে। আমি আবার 24 তারিখ আবার 10 লাখ দিছি, ঠিক আছে। এরপর 28 তারিখ 27 তারিখ রাত্রে বলে কি যে ভাই আর একটা তো অসুবিধা হয়ে গেল। কি অসুবিধা? যে আমার একটা চেক ডিজাইনার হয়েছে 20 লাখ টাকার, এখন তো ওই 20 লাখ টাকা শর্ট পড়ে গেছে। এখন তো ওই 20 লাখ টাকা না হলে তো আমি এই মালটা সাপ্লাই দিতে পারতেছি না। যাই হোক আপনি 10 লাখ টাকা দেবেন। আমি অনেক কয়েকবার না বলছি, কিন্তু তারপর আমার উপরে বলবো কিনা আপনি দিতে হবে না, কিন্তু এই কাজটা হবে না, লেট হয়ে যাবে। লেট হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। তা আমি বাসায় যাইয়া আবার এই আমার আত্মীয় স্বজন বিভিন্ন লোকেদের রাত্রিবেলা সংগ্রহ করলাম, সকালে আর কি নিয়ে যাবো আর কি। পরে ও 9টার সময় আমার ফোন দিতে, ভাই আপনি কই? আমি বাসায়। বাসা কোন জায়গায়? আমি কিছু আমার বাসা তারতবনগর। তো বললো কি ঠিক আছে আপনি রামপুরে ব্রিজে এখানে আসেন, টাকাটা নিয়ে আসেন। আমি মগবাজার আসি, মগবাজার থেকে আপনি তুলে নেব। তা আমি চিন্তা করলাম মগবাজার এসে আচ্ছা ঠিক আছে, আমি আর বেশি করি নাই, তো তার সাথে আর বার্গেনিং করি নি, যেহেতু টাকা তো অনেকগুলো দিয়ে ফেলাইছি, এখন তো আমি তার কাছে ধরা। মূলত চক্রগুলা টার্গেট করে ব্যাংকার, রিটায়ার্ড সরকারি কর্মকর্তা, এদেরকে যাদের হাতে পেনশনের টাকা আছে, রিটায়ার্ডের টাকা আছে, এই ধরনের লোকগুলোকে টার্গেট করে। এ প্রসঙ্গে আমরা পরে আসি। তো ওই ভদ্রলোক বলল যে আমাকে নিয়ে যাওয়ার পরে আমার পরিবারের সমস্ত কিছু জানতে চায়। তার পরিবারের বাড়ি কোথায়, বাসা কোথায়, বাড়ি আছে ঢাকা শহরে, ফ্ল্যাট আছে কিনা, তার প্রপার্টি কি আছে, টাকা কি আছে, বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞেস করা হয়। এবং তাকে বলে যে ঠিক আছে আপনি আমাদেরকে আমার কোম্পানিতে আপনাকে আমরা নিয়োগ দিতেছি, আপনার স্যালারি 1 লাখ টাকা, আপনার গাড়ি দিব, আপনার টেলিফোন বা অন্যান্য ভাতাদি দেওয়া হবে, আপনার সকল ফ্যাসিলিটিস পাবে। তবে আমাদের ব্যবসা অনেক বড়, আমাদের মেইন মালিক পক্ষ বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে, আপনাকে বিশ্বস্ততার সাথে কাজ করতে হবে ইত্যাদি প্রসঙ্গ করে একটা পর্যায়ে ওনার কাছ থেকে ধাপে ধাপে 52 লাখ টাকা নিয়ে যাওয়া হয়। এবং মাঝখানে যেটা করছে যে ওনাকে বিশ্বাস অর্জন করার জন্য এবং আস্থা তৈরি করার জন্য এই ব্যবসার মূল ব্যবসা, তাদের একটা বড় ব্যবসা আছে ঘড়ি কিনবে, বাইরে থেকে ইম্পোর্ট করবে এবং বিভিন্ন দেশে সেল দিবে, বাংলাদেশ সহ অন্যান্য দেশে, ইন্ডিয়া এবং অন্যান্য দেশে সেল দিবে। এবং তাকে বিশ্বাসযোগ্য করার জন্য ইন্ডিয়ান লোকও একজন সাজায় নিয়ে আসছে, এবং সে 3 কোটি টাকার একটা চেক দিয়েছে, তার সামনেই দিয়েছে যে তারা অ্যাডভান্স দিচ্ছে ঘড়ি নেওয়ার জন্য, কাস্টমার আছে। এইসব করে বিভিন্ন নাটক করে এবং একটা পর্যায়ে বিশ্বস্ততা ধরে রাখার জন্য একদম ক্লোজ একটা রুমের ভিতর বসে কোরআন শরীফ এনে হাত রাখাইছে এবং ওনারাও হাত দিছে, যা আমরা আজকে থেকে সম্মিলিতভাবে
তখন ওইখানে ক্রিমিনাল ছিল 3 জন, পরে আরও বাড়ছে। তা আমরা এই 4 ভাই আমরা একদম পার্টনারশিপে ব্যবসা করব, ঠিক আছে? আপনার যে চাকরির যে বেতন সেটা পাবেন, আর লভ্যাংশ যেটা পাবেন সমান হারে আপনি পাবেন। এবং এইভাবে করেই তাকে আইওয়াশ করা হয়েছে এবং তার কাছ থেকে একে একে 52 লাখ টাকা নেওয়া হয়েছে। এবং তাকে বলা হয়েছিল যে আপনি এগুলোর বাড়ির লোকজন তো সাথে হঠাৎ করে শেয়ার করেন না, ব্যবসাটা আগে ভালো করে দাঁড়াক, তারপর আপনি তাদের কাছে বলবেন। তো উনিও সেইটাই করছে, কাউকে কিছু বলে নাই। হঠাৎ উনি দেখে যে ওনার একদিন গিয়ে দেখে যে অফিসটা বন্ধ। জিজ্ঞেস করলো গেল কোথায়, বলে যে তারা তো বাসা ছেড়ে চলে গেছে। এরপরে সে তার পারিবারিক লোকজনকে এসে শেয়ার করে যে আমাদের তো এরকম ক্ষতি হয়ে গেছে, 52 লাখ টাকা নিয়ে গেছে। তো যাই হোক, তখন কান্নাকাটি হই হুল্লোড় করছে, একটা পর্যায়ে আমাদের কাছে আসে। তো জনগুরুত্ব বিবেচনা করে আমরা বিষয়টাকে ডিল করার জন্য গ্রহণ করি। এবং যেহেতু এই প্রতারক চক্র তাদের ফোনগুলো বন্ধ করে ফেলছে এবং তাদের সমস্ত যোগাযোগ বন্ধ করে ফেলছে, অফিস বন্ধ করে ফেলছে, কোনো যোগাযোগের উপায় নাই, আমরা নানাভাবে গোয়েন্দা তথ্য লাগিয়ে এবং আমাদের অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে আমরা তাদের ট্রেস করার চেষ্টা করি। একটা পর্যায়ে আমরা দেখি যে পল্লবীতে একটা জায়গায় এদের মুভমেন্ট আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, যখন আমরা তাদেরকে পল্লবীতে ট্রেস করি তখন আমরা দেখি যে তারা আরেকটা গ্রুপের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের সমস্ত কিছু প্রস্তুতি হয়ে গেছে। এবং আমরা ওই পর্যায়ে পল্লবীর এলাকা থেকে আমরা এই চক্রের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ওই পক্ষটার কাছ থেকেও 22 লক্ষ টাকা হাতিয়ে নেয়। এবং যেহেতু চক্রের অন্যদেরকে আমরা পাই নাই, এরা খুবই কৌশলী ছিল, এরা রাস্তা থেকে লোক পিক করতেছে টাকা সহ, অন্যরা ডান পাশে ডানে বামে রাস্তায় বিভিন্ন জায়গায় অবস্থান নিছে, এদের পর্যবেক্ষণের মধ্যে রাখছে নিরাপত্তার জন্য। যখন পুলিশের ছাড়া পাইছে তখন জনগণের মধ্যে মিলে গেছে এরা। তখন আমরা ওইটাকে কেন্দ্র করে একটা মামলা বাদীপক্ষ পল্লবী থানায় রুজু করে এবং আমরা জনগুরুত্ব বিবেচনা করে এই মামলাটা সউদ্যোগে পিবিআই ঢাকা মেট্রো উত্তর আমরা গ্রহণ করি। আমরা তখন কিন্তু জানি যে এই চক্রের আরও অনেক সদস্য রয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার না করতে পারলে এই মামলা নিষ্পত্তি করা যাবে না। আমরা তাদেরকে ধরার জন্য এবং ট্রেস করার জন্য আরও পদক্ষেপ গ্রহণ করি। যেহেতু একজন গ্রেপ্তার হয়েছে, তারা একটু শঙ্কিত হয়েছে, আমাদের ধারণা হয়েছে যে তারা কার্যক্রম হয়তো বন্ধ করে দিছে, একটু সময় নিয়েছে। এটা জুন মাসের কথা, এরপরে প্রায় 4 মাস চলে গেছে। আমরা আবার দেখলাম যে না, তারা আবারও, আমরা বিভিন্ন ট্রেস করতে পারছি বিভিন্ন টেকনোলজির মাধ্যমে যে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং গতকালকে সর্বশেষ আমরা তাদেরকে মগবাজার এলাকা থেকে আমরা তাদের ট্রেস করি। এবং মজার ব্যাপার হচ্ছে যে দেখতে পেলাম যে আরও একটা চক্র তারা টাকা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করতে গিয়েছি, একই সময়ে গ্রেপ্তার করতে গিয়েছি অন্য পক্ষের বাদীপক্ষের মামলার বিষয় ভিত্তিতে, কিন্তু আমরা দেখলাম যে একই বিষয়ে একই ধরনের ঘটনায় আরও একটা পক্ষ প্রতারিত হয়ে তারা 70 লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এবং এই টাকাটা যখন নিয়ে আসছে, ওরা গ্রহণ করছে, ওদের আলামিন নামে একটা ছেলে আছে, এই ছেলেটা যখন টাকা রিসিভ করেছে, গাড়ি আছে ওদের সাথে, একটা গাড়ি ছিল, গাড়িটা আপনারা দেখতে পাবেন, আমাদের নিচতলা গাড়িটা সিজ করা হয়েছে। তো আমরা এই টাকা সহ আসামি সহ গ্রেপ্তার করি। পাশাপাশি এদেরকে বিভিন্নভাবে কৌশলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এদের অফিস এবং এদের সেটআপ কোথায় আছে সব কিছু আমরা খুঁজে বের করি। এবং সেখান থেকে আমরা তাদের যে প্রতারণার কৌশলে বিদেশি ঘড়ি, র্যাডো, রোলেক্স, ওমেগা ইত্যাদি ঘড়ির আমরা কিছু স্যাম্পল পাই। যদিও এগুলা আমার কাছে মনে হয়েছে এগুলা 2 নম্বর ঘড়ি, অরিজিনাল না। এগুলো প্রতারিত করার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য অল্প টাকায় কিনে বাহারিভাবে সাজানো এবং দেখায় যে তারা বড় বিজনেস করতেছে। এই প্রতারক চক্রের মূল স্টাইলটাই হচ্ছে তারা
অস্থায়ী ভিত্তিতে অফিস কাম বাসভবন ভাড়া করে, পত্রিকায় বিজ্ঞাপন দেয়, একটা দুটা নাম্বার দিয়ে দেয় যোগাযোগের জন্য। যারা যোগাযোগ করতে চায় তাদেরকে রিসিভ করে নিয়ে আসে, গোপনীয়তা রক্ষা করে আবার বিদায় করে দেয়, তাদের গাড়িতে করে লিফট দেয় এবং নানা কৌশলে বোঝাতে চেষ্টা করে তারা অনেক বড় ব্যবসায়ী, দেশে এবং বিদেশে বড় ব্যবসা আছে, এবং জনগণকে ভুল বুঝিয়ে, বিশেষ করে আমরা দুইটা পক্ষের কথা টাকার ব্যাপারে আমরা শুনতে পেয়েছি যে তারা প্রত্যেকেই কোরআন শরীফ হাতে দিয়ে তাদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে যে তারা একত্রে ব্যবসা করবে, কেউ কোনো মিস করবে না, কোনো রকমের ভুল ত্রুটি করবে না, কাউকে কেউ ঠকাবে না, এবং তারা একত্রে তারা ব্যবসাটা করবে। এবং কোরআন শরীফের এইভাবে কোরআন শরীফ দিয়ে হাতে দিয়ে তাদেরকে এই বাংলাদেশের মুসলিম ধর্মবিশ্বাসী জনগণকে প্রতারণা করার একটা কঠিন ফাঁদ তারা পেতেছে। আমরা আমাদের অভিযানে 70 লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছি। তাদের একটা গাড়ি, কালো একটা মাইক্রো, এটা কোন ব্র্যান্ড? টয়োটা ব্র্যান্ডের একটা কালো বড় মাইক্রো, এটা আমরা উদ্ধার করতে পেরেছি। পাশাপাশি তাদের প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত বিভিন্ন ঘড়ি আমরা উদ্ধার করেছি এবং তাদের টাকা ট্রানজ্যাকশন এর ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি এবং কিছু পেপারস আমরা সংগ্রহ করতে পেরেছি। আমরা দেখলাম যে এই চক্রের ভিতরে একটা নারী সদস্য রয়েছে। নারী সদস্যের উদ্দেশ্য হচ্ছে, কোনো একটা ফ্যামিলিতে যদি নারী থাকে, প্রতিবেশীরা মনে করে এটা একটা ফ্যামিলি, দে আর গুড ফ্যামিলি, তারা কিন্তু ডাউট করে না, এবং নারী সদস্যটাকে রাখা হয়েছে ওই কারণেই। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারী যদি না থাকে তাহলে কিন্তু অনেকে বাসা ভাড়া দেয় না, ফ্যামিলি মেম্বার না থাকলে বাসা, ব্যাচেলরদের কাছে বাসা ভাড়া দেয় না। সেই ক্ষেত্রে তারা নারীকে ব্যবহার করছে বাসা ভাড়ার ক্ষেত্রে। এই নারীকে কখনো পরিচয় দিয়েছে বোন হিসেবে, কখনো পরিচয় দিয়েছে কর্মচারী হিসেবে, বিভিন্নভাবে। এবং আমরা পরপর 3টা পিও পেয়েছি, 3টা ঘটনাস্থল পেয়েছি যেগুলা তারা ব্যবহার করেছে অফিস হিসেবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এই নারীকে তারা ব্যবহার করেছে বাসা ভাড়ার ক্ষেত্রে এবং বাসার সেফটির ক্ষেত্রে এবং গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে তারা ব্যবহার করেছে। আমরা দেখে অবাক হয়েছি যে প্রতারণার ফাঁদে পড়ে মানুষ কত দ্রুত লাইন দিয়ে টাকা বস্তা নিয়ে দাঁড়ায় থাকে, মানুষকে কতটা হিপনোটাইজ করা হয়। আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা বিশ্বাস করি জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, তাদের সচেতন করার জন্য আপনারা এই বিষয়গুলা আপনাদের কলমের মাধ্যমে এবং আপনাদের লেখনীর মাধ্যমে আপনারা তুলে ধরবেন, আপনাদের নিউজের মাধ্যমে তুলে ধরবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমরা প্রতারক চক্র, বলেন প্রশ্ন। হ্যাঁ, লাস্ট টার্গেট, হ্যাঁ। আমরা এই চক্রের এই পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছি। একজনকে গ্রেপ্তার করেছি, তার নাম হচ্ছে আব্দুল আজিজ। তাকে আমরা গ্রেপ্তার করেছি, পূর্বেই গ্রেপ্তার হয়েছে, কোন মাসে? এটা জুন মাসে গ্রেপ্তার করেছি। এবং তারপরে 4 মাস আমরা একটু সময় নিয়েছি, যেহেতু একজন আসামি গ্রেপ্তার হয়েছে, তারা একটু গা ডাকা দিয়েছে, কিন্তু তারা তাদের কার্যক্রম বন্ধ করে নাই। তারা কতটা বেপরোয়া যে একজন আসামি গ্রেপ্তার করার পরেও তারা আবার বাসা ভাড়া করে, আবার কার্যক্রম চালাচ্ছে, আবার বাসা ভাড়া করে, আবার কার্যক্রম চালাচ্ছে। তো সর্বশেষ আমরা আরো 5 জনকে গ্রেপ্তার করেছি। এই প্রতারক চক্রের মোট 6 জনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। আমরা মূলত গত রাতে তো তাদেরকে, কালকে প্রায় সারাদিনই আমাদের অভিযান ছিল, আমরা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি সন্ধ্যার পরে। আমরা সামান্য জিজ্ঞাসাবাদ করতে পেরেছি, তবে তাদের সম্পর্কে পুরাতন আরও মামলা রয়েছে। আমরা তাদের পুরাতন আরও একাধিক মামলা আমরা পেয়েছি, সেগুলো রেফারেন্স পেয়েছি। এগুলো সবই প্রতারণার মামলা। এই প্রতারক চক্রের মূল থেকে কত বছর ধরে তারা ঢাকা শহরে কেন্দ্রিক করছে
আছে না পুরো বাংলাদেশ জুড়ে আছে? তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে? প্রতারকের এখানে আমাদের মাহবুব বাবু নামে একজন আছে, যিনি এই সংঘবদ্ধ চক্রের লিডার হিসেবে আমাদের কাছে মনে হয়েছে, এবং তাদের আরও সদস্য থাকতে পারে, আমরা সেটা যাচাই করে দেখছি। আমরা উল্লেখযোগ্য তেমন কিছু পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। টাইম ফ্রেম জানা যায় না কতদিন টাইম ফ্রেম? তাদের পুরাতন মামলাগুলা 8-10 বছর ধরে, 8-10 বছর পুরাতন যেহেতু মামলা আছে, যেহেতু প্রতারণার বিষয়ে তারা নানা কৌশল অবলম্বন করতেছে এবং তাদের নিক নেম ব্যবহার করতেছে, নামগুলা পাল্টায় পাল্টায় কাজ করতেছে, বাসাগুলা পাল্টায় পাল্টায়, অফিসগুলা পাল্টে পাল্টে, তারা স্ট্র্যাটেজি পাল্টে পাল্টে কিন্তু কাজগুলো করছে। আমাদের ধারণা মতে আমরা কোটি টাকার উপরে আমরা প্রতারণার ঘটনার বিশ্লেষণ করেছি, এবং পুরাতন ঘটনা যদি আমরা ওইরকম বিশ্লেষণ করি, আমার ধারণা যে সেটা কোটি কোটি টাকা তারা লোপাট করেছে। আচ্ছা, এখন তো আপনারা যে আমাদের সামনে মোটামুটি 3 জন ভুক্তভোগী দেখছি, তারা আপনারা যে টাকা, আর আপনারা তো সরাসরি একজনের টাকা উদ্ধার করতে পারছেন। এটা আমাদের যার টাকাটা আমরা গতকালকে উদ্ধার করতে পেরেছি, যাদের টাকা উদ্ধার করতে পারেননি, তাদের ব্যাপারেও মামলা প্রসিডিউরে আছে, যাদের টাকা প্রক্রিয়াধীন উদ্ধার করতে রয়েছে। পারেননি, তাদের টাকার কি কোনো হদিস আছে না অলরেডি শেষ? টাকার প্রসঙ্গে টাকাগুলা আসামি তো একজন গ্রেপ্তার করেছি, আর অন্যান্যদেরকে কালকে গ্রেপ্তার করেছি। আমরা টাকার বিষয়ে, প্রতিটা টাকার বিষয়ে আমরা হিসাব নেওয়ার চেষ্টা করব, খোঁজ খবর নিব। এখন গতকাল যে টাকাটা আপনারা পেয়েছেন 70 লক্ষ টাকা, এই টাকাটা যারা ভুক্তভোগী তারা আসলে কিভাবে পাবে এবং কবে টাকা পেতে পারে? এই টাকাটা কোর্টের প্রসিডিউরের মাধ্যমে পাবে। কোর্টকে উপস্থাপন করলে আমরা সর্বোচ্চ সহায়তা করব যাতে তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন তাদের টাকাটা ফিরে পায় এবং দ্রুত সময়ের মধ্যে যেন তা পায়, সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এটা নিশ্চয়ই এই ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন। আগের যে পক্ষটা যারা ধরেন 22 লক্ষ টাকা দিয়েছে, আবার অন্য পক্ষ 52 লক্ষ টাকা দিয়েছে, এদের টাকার সাথে এটাতে অ্যামালগাম করা যাবে না, আলাদা বিষয়। তো এই টাকা দিলে যখন তারা বলবে আমাদের টাকা দিয়ে দেন, তখন তো একটা প্যাচ লেগে যাবে, ঝামেলা হবে। আচ্ছা, এরকম সেই জন্য অবসরপ্রাপ্ত যারা রয়েছে, যাদেরকে টার্গেট করে কাজ করতেছে, এদের বিজ্ঞাপনের ভিতরে দেওয়াই ছিল অবসরপ্রাপ্ত ব্যাংকারদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনি বলেছেন যে হিপনোটাইজেশন এখানে কাজ করছে, এটা আসলে কোন ভিত্তিতে বললেন, নাকি শুধু প্রলোভনই ছিল সেখানে? প্রলোভন করে তাদেরকে ব্রেন ওয়াশ করে, আই ওয়াশ করে, এমন একটা পর্যায়ে আমরা দেখেছি যে ভিকটিমদেরকে আমরা পর্যালোচনা করে দেখেছি তারা তাদের পরিবারকে বলে নাই, তারা নিজের টাকা ব্যবহার করেছে, দিয়েছে, অন্যের টাকা ধার করে এনেও দিয়েছে, ব্যাংক লোন করে এনেও দিয়েছে। কতটা হিপনোটাইজ হলে প্রতারকের কথায় যে নিজের পরিবারের কাউকেই জানায় নাই, এবং যার কাছে তার টাকা চাওয়ার কথা না, ওই ধরনের ব্যক্তিদের কাছে টাকা চেয়েও তারা নানাছে, নাতি জামাই, ভাগ্নি জামাই, এরকম নানান ব্যক্তির কাছ থেকে, যাদের কাছে টাকা চাওয়ার কথা না, লজ্জার কারণে চাওয়ার কথা না, কিন্তু তাদের কাছ থেকে টাকা সে চেয়ে আনছে, কিন্তু বলেও নাই কি কারণে আনতেছে। এরকম একটা ঘটনা ঘটেছে। তারা কি কৌশলটা ব্যবহার করতো যে এরকম ভাবে মানুষ একদম তাদের কথা চলতো? ওই যে বললাম, সবকিছু আমরা এখন পর্যন্ত আন্ডার ইনভেস্টিগেশন বিষয়, তো এখন সবকিছু মন্তব্য করা যাবে না। তবে কোরআন শরীফ নিয়ে যখন একটা লোককে একদম ইনক্লুসিভলি বসে, পাশাপাশি বসে খুব আদর করে কথা বলা হয়, হাতের উপর হাত রেখে, কোরআন শরীফ রেখে যখন তখন বোঝানো হয়, অনেক লাভের কথা বলা হয়, অনেক সুযোগ সুবিধার কথা হয়, কাস্টমার দাঁড়ানো আছে, কাস্টমাররা অ্যাডভান্স টাকা দিয়ে গেছে, তখন মানুষ মনে করে যে অনেক লাভ, টাকা দিলেই তো টাকা আসতেছে, কোনো ব্যাপার না, এই তো ফর দ্য টাইম বিং 1 সপ্তাহের মধ্যে টাকা আবার চলে আসবে, কোনো ব্যাপার না, হ্যাঁ 2 মাসের মধ্যে টাকা দ্বিগুণ হয়ে যাবে, এইরকম একটা বিষয়। তখন কিন্তু মানুষ প্রলোভনে পড়ে এই কাজগুলো করে। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।